এদিকে সন্ধ্যার পরে আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর। ভারত আমেরিকার নতুন সমীকরণ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের শুরু বাংলাদেশকে দিয়ে। আবারও শেখ হাসিনাতেই ভরসা ভারত আমেরিকার। হাসিনাকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে ভারত। অবশেষে ট্রাম্পের হাত ধরে শীঘ্রই প্রত্যাবর্তন হতে যাচ্ছে শেখ হাসিনার। বন্ধ হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে এপ্রিলের মাঝামাঝিতে হবে নির্বাচন। 5ই আগস্ট নেত্রী চলে যাওয়ার পর থেকে যদি সবথেকে বড় কোনো খুশির খবর আওয়ামী লীগের জন্য হয়ে থাকে তাহলে এটাই সেই সবথেকে বড় খুশির খবর। নেত্রী চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনারা কত খুশি হবেন সেটাই আমি কেবল ভাবছি। নিজেকে ধন্য মনে করছি এই খবরটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে। এদিকে নির্বাচন, আওয়ামী লীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের সতর্কবার্তা। দিক থেকে খুশির সংবাদ আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। একবারে মজার কিছু কথা আজকে আপনাদেরকে শুনিয়ে দিব, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এবং গোপন কিছু কথা সেটাও ফাঁস করে দিব ভিডিও শেষের দিকে। আলহামদুলিল্লাহ করি আবারও, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড়। এদিকে হিটলারি কায়দায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে ডক্টর আব্দুল মোমেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যেতে হবে, পরবর্তী সরকার আসলে তুলবে মুলবে এগুলো না, তোমাকে তুলে যেতে হবে। রুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর, বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। আবারও হঠাৎই নির্বাচনের মাত্র সপ্তাহ চারেক বাকি থাকতে পাগলের মতো প্রলাপ বকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বয়স হয়েছে, আসলে কি ইউনূস আওয়ামী লীগের কাছে প্রত্যাখ্যাত হয়েছে? ইউনূস সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে। এদিকে সন্ধ্যার পরেই আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর। ভারত আমেরিকার নতুন সমীকরণ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের শুরু বাংলাদেশকে দিয়ে। আবারও শেখ হাসিনাতেই ভরসা ভারত আমেরিকার। হাসিনাকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে ভারত। অবশেষে ট্রাম্পের হাত ধরে শীঘ্রই প্রত্যাবর্তন হতে যাচ্ছে শেখ হাসিনার। বন্ধ হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে এপ্রিলের মাঝামাঝিতে হবে নির্বাচন। দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন আর আগের মতো সরল নয়। কূটনৈতিক সৌজন্য, প্রতিবেশী সুলভ ভাষা কিংবা আনুষ্ঠানিক বন্ধুত্বের আড়ালে চলছে গভীর কৌশলগত প্রতিযোগিতা। ভারত, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের সাথে সংঘাতে এই অঞ্চলের প্রতিটি দেশ এখন একটি সম্ভাব্য মাঠ। আর সেই মাঠের কেন্দ্রে ক্রমশ চলে আসছে বাংলাদেশ। সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের কোনো উদ্বেগ নেই, বরং তিনি ঢাকার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা উল্লেখ করেছেন। কিন্তু বাস্তবতার দিকে তাকালে এই বক্তব্যকে স্বস্তিদায়ক নয়, বরং প্রশ্নবিদ্ধ বলেই মনে হয়। কারণ কথায় উদ্বেগ নেই, কিন্তু কাজে দেখা যাচ্ছে ব্যাপক সামরিক প্রস্তুতি। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন শিলিগুড়ি করিডোর, যাকে ভারতের নিরাপত্তা চিকেন নেক বলা হয়, নজিরবিহীন তৎপরতা শুরু হয়েছে। 5টি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় সচল করা হচ্ছে। বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন নৌঘাঁটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো কোনো রুটিন মহড়া নয়, এগুলো স্পষ্টতই কৌশলগত প্রস্তুতি। প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে, যদি বাংলাদেশ নিয়ে ভারতের কোনো উদ্বেগ না থাকে তবে এই বাড়তি প্রস্তুতির প্রয়োজন কেন? জেনারেল দ্বিবেদীর আরেকটি মন্তব্য তাৎপর্যপূর্ণ। তিনি ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষণস্থায়ী। এটি কোনো নিরীহ বিশ্লেষণ নয়, এটি রাজনৈতিক বার্তা। এর অর্থ দিল্লি এই সরকারকে দীর্ঘমেয়াদী অংশীদার হিসাবে বিবেচনা করছে না, বরং তারা মনে করছে এখানে একটি পরিবর্তন অনিবার্য এবং সেই পরিবর্তন ভারতের কৌশলগত হিসাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। এই উদ্বেগের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক অবস্থান, চীনের অর্থায়নে বাংলাদেশের ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ এবং পাকিস্তান থেকে F-17 থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা ভারতের জন্য নিঃসন্দেহে অস্বস্তিকর। এসব পদক্ষেপ কেবল প্রযুক্তিগত সহযোগিতা নয়, এগুলো শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত। তবে ভারত প্রকাশ্যে এসব নিয়ে উদ্বেগ নয় বলে দাবি করেছে। এটি কূটনৈতিক কৌশল, কারণ প্রকাশ্যে আপত্তি তুললে ঢাকা আরও বেশি করে বেজিং ও ইসলামাবাদের দিকে ঝুঁকতে পারে। কিন্তু সীমান্তে ও সমুদ্রে ভারতের যে সামরিক প্রস্তুতি দেখা যাচ্ছে তা স্পষ্ট করে দেয়, দিল্লি এসব পরিবর্তনকে হালকাভাবে নিচ্ছে না। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর দিল্লিতে গিয়ে ভারতকে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু বলে যে ঘোষণা দিয়েছেন তা নিছক সৌজন্য নয়, এটি একটি কৌশলগত ঘোষণা। একই সময়ে ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসনের চীন বিরোধী অবস্থানও স্পষ্ট। ওয়াশিংটন এখন দক্ষিণ এশিয়া চীনের প্রভাব ঠেকাতে চায়, আর সেই লক্ষ্য বাস্তবায়নে তারা ভারতকে প্রধান অংশীদার হিসাবে দেখছে। ফলে ভারত আমেরিকার মধ্যে একটি নতুন কৌশলগত অক্ষ তৈরি হচ্ছে, যার মূল উদ্দেশ্য চীনকে সীমিত রাখা। এই নতুন অক্ষের মাঝখানে এসে পড়েছে বাংলাদেশ। দিল্লির কাছে বাংলাদেশ একটি নিরাপত্তা বলয়, বেইজিংয়ের কাছে একটি কৌশলগত প্রবেশদ্বার, ওয়াশিংটনের কাছে একটি চীন বিরোধী নীতি সম্ভাব্য ফ্রন্টলাইন। অর্থাৎ বাংলাদেশ এখন আর শুধু একটি স্বাধীন রাষ্ট্র নয়, এটি একটি ভূ রাজনৈতিক ক্ষেত্র। এখানে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। একাধিক শক্তির আগ্রহ যেমন বিনিয়োগ, প্রযুক্তি ও সামরিক সহযোগিতার সুযোগ এনে দেয়, তেমনি অতিরিক্ত নির্ভর দেশের কৌশলগত স্ব-অধিকারকে প্রশ্নের মুখে ফেলতে পারে। বাংলাদেশ যদি এই প্রতিযোগিতায় সচেতন না থাকে, তবে তার নীতি নির্ধারণ ক্রমশই বাইরের শক্তিগুলোর হাতে চলে যেতে পারে। তখন সরকার বদলালেও নীতির মৌলিক দিক বদলাবে না, কারণ তা নির্ধারিত হবে বাইরের কৌশলগত স্বার্থ দিয়ে। সব মিলিয়ে এটাই স্পষ্ট যে দক্ষিণ এশিয়ায় একটি বড় ধরনের পুনর্বিন্যাস শুরু হয়ে গেছে। এটি শুধু ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয় নয়, এটি একটি বৈশ্বিক শক্তির সংঘাতের স্থায়ী সংস্করণ। প্রশ্ন হলো, এই পরিবর্তনের সূচনা কি বাংলাদেশ দিয়েই হচ্ছে? যদি তাই হয়, তবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আর কেবল দেশের ভেতরের ভোট, আন্দোলন বা সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা নির্ধারিত হবে দিল্লি, ওয়াশিংটন ও বেইজিংয়ের হিসাব নিকাশের টেবিলে বসে। এটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। নির্বাচন, আওয়ামী লীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের সতর্কবার্তা। বাংলাদেশের রাজনীতি আজ শুধু ক্ষমতার দণ্ডে সীমাবদ্ধ নেই, এটি একটি গভীর কাঠামোগত সংকটে পরিণত হয়েছে। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস এই সংকটকে দেখছে গণতন্ত্রের কার্যকারিতা, রাষ্ট্রের বৈধতা এবং রাজনৈতিক অংশগ্রহণের মৌলিক প্রশ্ন হিসাবে। তাদের বিশ্লেষণে স্পষ্ট, বাংলাদেশের আগামী নির্বাচন কেবল সরকার বদলের একটি প্রক্রিয়া নয়, এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের মুহূর্ত। চ্যাথাম হাউসের মতে, একটি নির্বাচন তখনই অর্থবহ হয় যখন সেটি জনগণের আস্থা ফেরাতে পারে। কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে নির্বাচন আস্থার উৎস নেই, বরং সন্দেহের জন্ম দিয়েছে। ফলাফল আগে নির্ধারিত এমন ধারণা সমাজে ছড়িয়ে পড়লে ভোটের প্রক্রিয়া কাগজে কলমে বৈধ হলেও রাজনৈতিকভাবে তা অর্থহীন হয়ে যায়। এই আস্থাহীনতাই আজ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা। এই বাস্তবতার কেন্দ্রে রয়েছে আওয়ামী লীগ। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে দলটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কৃতির ওপর গভীর প্রভাব বিস্তার করেছে। একদিকে তারা স্থিতিশীলতার কথা বলেছে, উন্নয়নের দাবি তুলেছে, অন্যদিকে বিরোধী কণ্ঠ সংকুচিত হয়েছে, ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে এবং রাজনৈতিক প্রতিযোগিতা দুর্বল হয়েছে। চ্যাথাম হাউস মনে করে, এই দ্বৈত বাস্তবতা উপেক্ষা করলে বাংলাদেশের সংকট বোঝা যাবে না। আওয়ামী লীগ শুধু একটি দল নয়, এটি একটি রাজনৈতিক কাঠামোর প্রতীক হয়ে উঠেছে। তাই দলটি রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া বা সম্পূর্ণ কোণঠাসা করা গণতন্ত্রকে শক্তিশালী করে না, বরং আরও দুর্বল করে। কারণ গণতন্ত্রের মূল শর্তই হলো অন্তর্ভুক্তি। বড় রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা দিতে পারে না। চ্যাথাম হাউসের বিশ্লেষণে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। বাংলাদেশে এখন প্রতিযোগিতামূলক রাজনীতির বদলে চলছে প্রতিশোধের রাজনীতি। এক দল ক্ষমতা এলে অন্য দলকে রাজনৈতিকভাবে নির্মূল করার প্রবণতা নতুন নয়। এই সংস্কৃতি গণতন্ত্রকে বিকৃত করে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দলীয় হাতিয়ারে পরিণত করে। ফলে নির্বাচন আর পরিবর্তনের হাতিয়ার থাকে না,
তা হয়ে ওঠে প্রতিহিংসার সূচনা। এই চক্র ভাঙা গেলে বাংলাদেশের রাজনৈতিক সংকট আরও গভীর হবে, কারণ এতে জনগণ আর রাজনীতিকে সমাধানের পথ হিসাবে দেখে না, তারা দেখে সংকটের উৎস হিসাবে। চ্যাথাম হাউস একে বলছে ডেমোক্রেটিক রিসেট এর অভাব, অর্থাৎ এমন একটি পুনর্গঠন যেখানে রাজনীতি নতুন করে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। তাদের মতে শুধু নির্বাচন নয়, দরকার রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার। এই সংস্কারে 3টি স্তম্ভ থাকা জরুরি। প্রথমত, অংশগ্রহণমূলক রাজনীতি। বড় সব রাজনৈতিক শক্তিকে নির্বাচনী প্রক্রিয়ায় আনার ব্যবস্থা না করলে আস্থা তৈরি হবে না, বর্জ্য নয় অন্তর্ভুক্তি গণতন্ত্রের ভিত্তি। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা। নির্বাচন কমিশন, আদালত এবং প্রশাসন, এই প্রতিষ্ঠানগুলো যদি দলীয় প্রভাবমুক্ত না হয় তবে কোনো নির্বাচনে বিশ্বাসযোগ্য হবে না। তৃতীয়ত, প্রতিশোধের রাজনীতি থেকে সরে আসা। ক্ষমতা পরিবর্তন যেন নতুন করে দমনপীড়নের সূচনা না হয়, বরং ন্যায় বিচার ও সংস্কারের সূচনা হয়। এই 3টি শর্ত পূরণ না হলে যেই দল ক্ষমতায় আসুক না কেন, সংকট থেকে যাবে। চ্যাথাম হাউস আরও মনে করিয়ে দেয়, বাংলাদেশের এই সংকট শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত। একটি অস্থির বাংলাদেশ মানে শুধু ঢাকার সমস্যা নয়, তা পুরো অঞ্চলের জন্য ঝুঁকি। এদিকে হিটলারি কায়দায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে ডক্টর আব্দুল মোমেন। আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডক্টর এ.কে আব্দুল মোমেন একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও সরকার পরিচালনার কঠোর সমালোচনা করেছেন। তিনি ডক্টর ইউনূসের কর্মকাণ্ডকে হিটলারের পন্থার সঙ্গে তুলনা করেছেন। এটি দেশকে তলানিতে নিয়ে যাচ্ছে এবং জাতীয় ঐক্যের পরিবর্তে বিভাজন সৃষ্টি করছে। ডক্টর আব্দুল মোমেন বলেন, প্রথমে তিনি আশা করেছিলেন যে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি ও যশ দেশে ঐক্য স্থাপনে কার্যকর হবে। তিনি নিজেই ডক্টর ইউনূসের সহযোগীদের পরামর্শ দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলার মতো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে বিভক্ত দেশকে একত্রিত করার, কিন্তু তিনি হতাশ হয়েছেন বলে জানান তিনি। অর্থাৎ ডক্টর ইউনূস হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা ও নিজের স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তিনি আরও অভিযোগ করেন যে বর্তমান অবস্থায় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সিস্টেমেটিকভাবে হত্যা, জেল, জুলুম ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এটা হিটলারের মতো ইহুদি নিধনের পন্থা।